ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে সারা দেশের চেইন শপগুলোতে চলছে ধর্মঘট। নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগ বন্ধের দাবি। এবারে বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর দাবি গবেষকদের। দুর্নীতি রোধে ই-মার্কেট গড়ে তোলার পরামর্শ। মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতারণার জাল। বাড়ছে গ্রাহক হয়রানি। লেনদেনে সচেতন হওয়ার পরামর্শ। এবং গত বছরের তুলনায় এবার বরগুনা জেলায় কমেছে সূর্যমুখী ফুলের আবাদ। তেল উৎপাদন ও শোধন কষ্টসাধ্য হওয়ায় আবাদ কমিয়েছেন কৃষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আসছে বাজেটে কৃষিখাতে বরাদ্দ নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। জনাব শহীদুর রশিদ ভূঁইয়া, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে সংশ্লিষ্ট কিছু খবর দেখে আসি। ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে সারা দেশে আজ সব ধরনের সুপার শপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্তে আগোরা, মিনাবাজার, প্রিন্স বাজার, স্বপ্ন, কেরি ফ্যামিলি, শপ অ্যান্ড সেভ, আলমাস, আমান সহ সব সুপার শপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এ খাতের উপর হাজার হাজার কর্মী ও কৃষকের জীবন জীবিকা নির্ভর করে। অথচ নীতিমালার বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে সুপার শপগুলোতে হয়রানির শিকার হতে হচ্ছে। এর পাশাপাশি ভ্যাট ও ট্যাক্স কাঠামো সুপার শপগুলোতে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানান তারা। দর্শক, আমরা এই খবরটি জানার জন্য সরাসরি চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে আছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ইমতিয়াজ। নীতিমালার অপপ্রয়োগ ও অবৈধভাবে সুপার শপগুলোতে অভিযানের প্রতিবাদে কিন্তু আজকে সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু চট্টগ্রামে সুপার শপগুলো বন্ধ রয়েছে। বাংলাদেশ সুপার শপ ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকেও চট্টগ্রাম আমরা দেখেছি চট্টগ্রামে যেসব সুপার শপ রয়েছে সেসব সুপার শপ কিন্তু এখানে বন্ধ রয়েছে। সকাল থেকে কিন্তু চট্টগ্রামে প্রায় 5 থেকে 6টি সুপার শপ রয়েছে। এই 5 থেকে 6টি সুপার শপের মধ্যেও একটি সুপার শপও কিন্তু এখনো খুলেনি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গোলপাহাড় মোড়ে অবস্থিত শপের একটি সুপার শপ। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু সকল ধরনের আসলে তারা বেচা বিক্রি বন্ধ রেখেছে। এক্ষেত্রে শুধুমাত্র তারা তাদের যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু ভিতরে অবস্থান করছে। সেক্ষেত্রে তারা এই যে দোকানের এই যে সুপার শপের যে প্রধান গেট সেই প্রধান গেটটিও কিন্তু খুলেনি। শুধু এই স্বপ্ন সুপার শপই নয়, আমরা দেখেছি গোলপাহাড় মোড়ে অবস্থিত আগোরা এছাড়া অন্যান্য যেসব জায়গায় সুপার শপ রয়েছে প্রতিটি সুপার শপে কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা কিন্তু কোনোই কিন্তু এখানে বেচা বিক্রি করছে না। সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি এই সুপার শপগুলোতে কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ে কিন্তু প্রচন্ড ভিড় থাকে। এই সময়ে বিশেষ করে মহিলারা কিন্তু এখানে আসেন, তারা এখানে এসে নানা ধরনের জিনিসপত্র কিনেন। আমরা এখানে যারা কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে প্রতিদিনই এখানে প্রায় 5 থেকে 600 লোক আসে, ভিড় করে সুপার শপে জিনিসপত্র কিনে বিভিন্ন ধরনের জিনিসপত্র। কিন্তু আজকে একদম এখানে এসে দেখা গেছে সকাল থেকে কিন্তু একদমই খালি। যারা কিনতে এসেছেন, যারা জানে না আজকে যে সুপার শপগুলো বন্ধ, সেক্ষেত্রে তারাও কিন্তু অনেকটা এক্ষেত্রে ফিরে গেছেন। আর এখানে যারা কর্মচারী রয়েছেন তারা বলছে যেহেতু এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ, সেক্ষেত্রে আজকে সারাদিনই কিন্তু তারা কোনো ধরনের বেচা বিক্রি করবে না। এক্ষেত্রে তারা বলছে বিভিন্ন সময় কিন্তু তারা কোনো ধরনের অবৈধ জিনিসপত্র এখানে ভালো খারাপ জিনিসপত্র না বিক্রি করলেও কিন্তু এখানে অভিযান চালানো হয়। সেক্ষেত্রে অভিযানের কারণে কিন্তু বিভিন্ন সময় তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। আর এই কারণে বিভিন্ন সময়ে কিন্তু তারা যেসব ভালো পণ্য বিক্রি করে অনেক সময় তাদের সুনামটাও কিন্তু সেক্ষেত্রে ক্ষুণ্ণ হয়। এক্ষেত্রে তারা বলছেন অবৈধভাবে তাদের যে অভিযান সে অভিযানের প্রেক্ষিতেই কিন্তু আজকের এই যে ধর্মঘট বা আজকের এই যে সুপার শপগুলো বন্ধ, সেক্ষেত্রে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ধরনের অনিয়ম ভাবে তাদের যে অভিযানগুলো চালানো হয় সেই বিষয়টি তারা এখানে জানিয়েছে। তো সকাল থেকে আমরা এখানে সুপার শপগুলোতে এসে দেখেছি সকাল থেকে কিন্তু কোনো ধরনের এখানে কিন্তু বেচা বিক্রি হয়নি। সেক্ষেত্রে আমরা বলতে পারি একদমই খালি কিন্তু এই চট্টগ্রামের যে সুপার শপগুলো রয়েছে সেই সুপার শপগুলো সেক্ষেত্রে স্বপ্ন
স্বপ্ন, আগোরা বা অন্যান্য যে 5-6টি সুপার শপ রয়েছে সেখান থেকে যে কিন্তু কোনো লোকজনই কিন্তু কোনো ধরনের পণ্য কিনতে পারছে না। সেক্ষেত্রে এমনি যে বাজার রয়েছে সে বাজারের উপরেই কিন্তু প্রচন্ড চাপটা পড়ছে। সেক্ষেত্রে তারা বলছে আজকে ধর্মঘট যদি আজকের যে বন্ধ সেটি যদি শেষ হয়ে যায় তাহলে কালকে থেকে আবার তারা সুপার শপগুলো খুলবে, আবার যারা এখানে ক্রেতারা রয়েছেন তারা এখান থেকে মালামাল কিনতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই চট্টগ্রামের স্বপ্নের সামনে থেকে এই যে সুপার শপগুলো বন্ধ তার সর্বশেষ খবর। দর্শক, ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে আজ সারা দেশের সমস্ত সুপার শপগুলো বন্ধ রাখা হয়েছে। আর সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস। এবার বাজেট প্রসঙ্গ। দেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান 20.83%, আর মোট কর্মসংস্থানের প্রায় 48% এই খাতে নিয়োজিত। তবে আগামীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও জলবায়ু পরিবর্তন সহনীয় নতুন বীজ উদ্ভাবনে গবেষণা বাড়ানোর জন্য 2016-17 অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন গবেষকরা। দেশের চাহিদা পূরণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে কৃষিখাত। এ খাতে সমৃদ্ধ উন্নয়ন ধরে রাখতে হলে পরিবর্তনশীল আবহাওয়া সহনীয় নতুন নতুন বীজ উদ্ভাবন সহ এক্ষেত্রে প্রয়োজন দক্ষ জনবল। কিন্তু এ খাতের বরাদ্দ বাড়ানোর পরিবর্তে আগামী বাজেটে কৃষিখাতে তুলনামূলক বরাদ্দ কমছে। এই যখন গত 5 বছরের চিত্র, তখন আসন্ন বাজেটে প্রাথমিক পর্যায়ে কৃষিখাতে 14,400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা দেওয়া হলেও আপাতত ধরা হয়েছে 12,903 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন বাজার ব্যবস্থাপনার আধুনিকায়নে বরাদ্দ বাড়ানোর উপর জোর দিতে হবে। বাজার ব্যবস্থাটাকে ঠিক করে মধ্যস্বত্বভোগী দূর করে ই মার্কেটিং ইন্ট্রোডিউস করে সমবায়, ভোক্তা সমবায়, কৃষক সমবায় মধ্যে যোগাযোগ স্থাপন করে এই জায়গাটায় আমরা একটা কৃষকের অনেকখানি উপকার করতে পারি। কৃষির উন্নয়নে দক্ষ জনবল যেমন দরকার, তেমনি উত্তরাঞ্চলের খরা ও দক্ষিণাঞ্চলের লবণাক্ততা কমিয়ে এনে অঞ্চল ভেদে ফসল ফলানোর পরিকল্পনা নেওয়ার পরামর্শ গবেষকদের। আমাদের এগ্রিকালচার ডাটাগুলো কিন্তু কনফিউজড। আমরা কখনো বলি যে আমরা সেলফ সাফিসিয়েন্ট, আবার অন্যদিকে আমরা খাদ্য আমদানি করতেছি। এদিকে বরাদ্দ কমে আসলেও চলতি অর্থ বছরের তুলনায় 2,000 কোটি টাকা ভর্তুকি বাড়ানো হচ্ছে আসন্ন বাজেটে। তবে এই অর্থ সঠিকভাবে বন্টনের পরামর্শ সংশ্লিষ্টদের। কোথায় কোথায় ভর্তুকি কি পরিমাণে যাচ্ছে পুরোটা তালিকা সামনে না দেখলে পরে জাস্টিস হচ্ছে কি হচ্ছে না এটা আপনি নির্ধারণ করতে পারবেন না। ভর্তুকির চেয়েও এখন গুরুত্বপূর্ণ হলো টেকনোলজি। যদি আমরা উন্নত টেকনোলজি আবিষ্কার করতে না পারি তাহলে একর প্রতি ফলন বাড়াতে পারবো না। সুতরাং ক্রমহ্রাসমান জমির চ্যালেঞ্জ নিয়ে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে হবে। কৃষিতে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল সহ বিশ্বের উন্নত দেশগুলোর মতো কৃষককে উৎপাদনে আগ্রহী করা এবং ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে বরাদ্দ এবং ভর্তুকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। স্যার, আমরা রিপোর্টটিতে যেমনটা দেখলাম যে প্রতি বছরই কৃষিখাতে বাজেটের বরাদ্দের পরিমাণ বাড়ানো হলেও আসছে বাজেটে সেটা কিছুটা কমে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত। তো আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো যে এখন যে আমরা যেটা জানি যে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি যে প্রভাবটা পড়ছে সেটা কিন্তু আমাদের কৃষি সেক্টরের উপরে প্রভাবটা পড়ছে। সেক্ষেত্রে স্যার গবেষণার ক্ষেত্রে আমাদের আসলে বরাদ্দটা কেমন থাকে এখানে? ধন্যবাদ। বাংলাদেশের কৃষিতে যদি আগামী দিনের চাহিদা মেটাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জলবায়ু সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করতে হবে, এবং সেটি শুধু ফসল নয়, এমনকি মাছ এবং গরু ছাগল তাদের উপরেও কিন্তু জলবায়ুর একটা অভিঘাত এসে পড়ছে। ফলে আমাদেরকে যদি ফসলের ফলন এবং কৃষি খাতে ফলন বাড়াতে হয় তাহলে আমাদের গবেষণাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আজকের যে বরাদ্দ, সে বরাদ্দই কেবল যে যথেষ্ট তা সে কথা বলা যাবে না। আমার মনে হয় যে এটি ঠিকই বলেছেন যে বাজেটে ক্রমশ কৃষির অর্থের পরিমাণ বাড়লেও তুলনামূলকভাবে আমরা যদি শতকরা হার দেখি তাহলে দেখব যে কৃষিতে বাজেট প্রায় প্রতি বছরই কিন্তু কমে আসছে। এবারও যেমনটি আমরা দেখছি প্রায় 3.8% টোটাল বাজেটের কৃষিতে, যেটা গত বছর ছিল 4.30, তার আগের বছর ছিল 5.12। তার মানে কি প্রতি বছর বাজেটও বাড়ছে, কৃষিতে কিছু অর্থ বাড়ছে, কিন্তু সেটি তুলনামূলকভাবে অংশে সেটি আসলে কম পড়ছে। এটি আমাদের আগামী দিনের জন্য খুব সুখকর একটা বিষয় নয়।
আপনি জানেন যে আমাদের জমি কমছে, আবার মানুষ বাড়ছে। তার মানে হলো অবশ্যই কম জমিতে অনেক বেশি ফসল ফলাতে হবে। আবার পাশাপাশি নানা রকম জলবায়ুগত যে পরিবেশের উষ্ণতা এগুলো আসছে, আমাদের লবণাক্ততা আছে, আমাদের খরা আছে, আমাদের জলাবদ্ধতা আছে। ফলে এগুলোকে নিয়ে আগামী দিনের কৃষিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই কৃষি খাতে এবং বিশেষ করে গবেষণার খাতে অবশ্যই আমাদেরকে অর্থ বাড়াতে হবে। এখনো কিন্তু সুযোগ রয়েছে। সরকার চাইলে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমরা মনে করি গবেষণাকে অধিকার দেওয়া দরকার এবং অগ্রাধিকার দেওয়া দরকার। আজকে বাংলাদেশের কৃষিতে যে উল্লম্ফন ঘটেছে সেটিকে শুধু ধরে রাখলে কিন্তু চলবে না। আমাদের চাহিদা যেহেতু প্রতি বছর বাড়ছে, ফলে এর পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে হবে। সেই আঙ্গিকেই আমাদের বাজেটে তার রিফ্লেকশন যদি না ঘটে, তাহলে এটা অবশ্যই কৃষির উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। আমরা একটা বিষয় দেখি থাকি যে চলতি অর্থবছর প্রায় 12,000 কোটি টাকার মতো কৃষিতে বাজেট বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু আসলে এই টাকার একটি বড় অংশ আমরা দেখি বিভিন্ন ধরনের ভর্তুকি কিংবা যে প্রণোদনার ক্ষেত্রে সেখানে চলে যাচ্ছে। আপনি তো কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, গবেষণার সঙ্গে আপনারা সরাসরি যুক্ত রয়েছেন, সেখানে আসলে বরাদ্দটা কেমন থাকে কিংবা সেই গবেষণায় আসলে খুব বেশি কি আমরা এর প্রতিফলন কিংবা সেখানে কি খুব পর্যাপ্ত বাজেট থাকে? আসলে খুব বেশি বাজেট থাকে না। যেমন আমরা যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, উদাহরণ দিচ্ছি কারণ আমরা তো কৃষি গবেষণার সঙ্গে সম্পৃক্ত। কৃষি গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোতে, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো বাজেটই নেই সত্যিকার অর্থে সরকারের। আর যেগুলো সরকারি গবেষণা প্রতিষ্ঠান আছে সেইখানে যে বাজেট রয়েছে সেটিও অপ্রতুল বলে আমরা মনে করি। কেননা আপনি তো দেখছেন আমাদের এভিনিউজগুলো কিন্তু আরো নতুন নতুন খুলে যাচ্ছে, নতুন সমস্যা আসছে, ফলে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য কিন্তু আরো বিনিয়োগ করতে হবে। সেখানে যেমন বিজ্ঞানী নিয়োগের বিষয় রয়েছে, সেইখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিষয় রয়েছে এবং গবেষণাগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার বিষয় রয়েছে। ফলে অবশ্যই আমরা মনে করি কৃষি খাতে, বিশেষ করে গবেষণার খাতে আমাদের বরাদ্দ বৃদ্ধি করা দরকার। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি যে আসলে যে আমাদের যে কৃষি ক্ষেত্রে একটি বিপ্লবী বলা যায়, কারণ আমরা এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। যদি এটাকে ধরে রাখতে হয় আগামী দিনে, আপনি যেমনটা শুরুতে বলছিলেন যে আসলে কৃষির জমি তো আমাদের কমে যাচ্ছে দিন দিন, আর জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এটাকে ধরে রাখতে হলে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম কথা হলো, আমাদের তো জানেন যে সার এবং অন্যান্য উপকরণের উপরে একটা ভর্তুকি চালু রয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার চাপ রয়েছে কিন্তু সেইটি উইথড্র করার। আমাদের দেশের জন্য, একটা গরিব দেশের জন্য এটা কখনোই ঠিক হবে না। আমাদের কৃষিতে পরনির্ভরশীলতা একটা আমাদের মারাত্মক পরিণতি বয়ে নিয়ে আসবে। সে কারণে আমরা মনে করি যে এই ভর্তুকি যেমন চালিয়ে যেতে হবে, পাশাপাশি আজকে তো শুধু একটা নয়, আজকে আপনি বীজের কথা দেখেন, আমাদের অনেক উন্নত টেকনোলজির প্রয়োজন রয়েছে, কৃষি যান্ত্রিকীকরণের বিষয় রয়েছে। আমরা যদি কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে কিছু বাড়তি অর্থ না রাখতে পারি, ভর্তুকি বলি আর যেই ফর্মই হোক না কেন, তাহলে কিন্তু যান্ত্রিকীকরণ আগাবে না এবং শ্রমিকের এখন ঘাটতি রয়েছে। ফলে এগুলো মেটাতে হলে আমাদের যান্ত্রিকীকরণের দিকে যেতে হবে। আর যেমনটি আমি শুনেছি এম আকাশ বলেছেন যে কৃষি বাণিজ্যের যে ব্যাপারটা এবং অর্থনৈতিক যে ব্যবস্থাপনাটা এবং বাজার ব্যবস্থাপনা আমাদের যেটি রয়েছে, সেটাকেও কিন্তু কোনো প্রণোদনা দেওয়ার বিষয় রয়েছে। নইলে কৃষকের পণ্য সঠিক দামে যখন কৃষক বিক্রি করতে পারে না, তখনও কিন্তু এগ্রিকালচারের প্রতি তাদের একটা অনীহা আসে। ফলে কৃষককে প্রণোদনা দেওয়ার বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই বিষয়টা আমরা সবচেয়ে বেশি দেখি আমাদের যে উৎপাদন ব্যবস্থা, উৎপাদন হয়তো আগের চেয়ে বাড়ছে, কিন্তু সেটা আসলে বাজারজাতকরণের সঠিক কোনো ব্যবস্থা কিংবা সেখানে আসলে উন্নয়নের কোনো ছোঁয়া আসলে লাগেনি, একেবারেই কম। আমরা যদি বলি সেই চেইন যেটা মার্কেট, আলটিমেটলি তো যে খাবারটা তৈরি হয় এটা তো কৃষকের থেকে ভোক্তার কাছে যেতে হবে। ফলে একটা বিরাট চেইন এখানে কিন্তু কাজ করছে। এই সমগ্র চেইনেই কিন্তু আমাদের এখনো কাজ করার সুযোগ রয়েছে। কোথাও খুব একটা আধুনিক মার্কেট ব্যবস্থা যেটা, সেটা আমাদের গড়ে ওঠেনি এবং আমাদের প্রচুর পোস্ট হারভেস্ট লসও কিন্তু রয়েছে। আমাদের প্রায় শাকসবজির ক্ষেত্রে আপনার 30 থেকে 40% পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমাদের মাছের ক্ষেত্রেও কিন্তু তাই। ফলে আমাদের পোস্ট হারভেস্টের দিকেও নজর দিতে হবে এবং তার জন্য যেসব ফ্যাসিলিটিগুলো তৈরি করা দরকার সেটাও করতে হবে। আবার সেফটি, আমাদের যেমন ফল এখন বাজারে আছে, অনেকে ভয়ে আম কিনতে চায় না কিংবা লিচু কিনতে চায় না। এই যে সেফটি মেজার্সগুলো, তার জন্য যেই ইনস্ট্রুমেন্টগুলো দরকার এবং তার জন্য যেই মনিটরিংগুলোর দরকার, সেগুলো কিন্তু ঠিকমতো হচ্ছে না। আমি মনে করি এই খাতেও একটি আইন কিন্তু হয়েছে, সেফটি অ্যাক্ট, কিন্তু সে অনুযায়ী কাজ করার জন্য কিন্তু কিছু বাজেট বরাদ্দ থাকা দরকার বলে।
আপনি যেমনটা বলছিলেন এর আগে যে আসলে কৃষিতে পরনির্ভরশীলতা, আমরা জানি হাইব্রিড যে বীজ কিংবা কীটনাশক এই বিষয়গুলো আমরা অনেক বেশি দেশে বাইরের উপর নির্ভরশীল। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে একটি বিরতি থেকে আসছি। দর্শক, আমরা দেশের কৃষি ও কৃষি খাতে বাজেট বরাদ্দ নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। দর্শক, ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে সারা দেশের সুপার শপগুলোতে চলছে ধর্মঘট, এবং সেই খবরাখবর জানাতে ধানমন্ডির 27 থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। জুবায়ের। ইমতিয়াজ, আমি এখন অবস্থান করছি ঠিক ধানমন্ডি 27 নম্বরে, এবং এখানে আমার ঠিক পেছনে রয়েছে মিনা বাজার। এটি একটি অন্যতম বড় সুপার শপ বাংলাদেশের, এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু মিনা বাজার, আগরা এবং স্বপ্ন সহ আরও যেসব সুপার শপগুলো রয়েছে, এর সঙ্গে যেসব এলাকা ভিত্তিক কিছু সুপার শপগুলো রয়েছে যেগুলো রাজধানীর বিভিন্ন এলাকাতে অবস্থিত আমরা জানি, সেই সব সুপার শপগুলোতেও কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য রাখছি, এবং প্রত্যেকটি কিন্তু বন্ধ। এবং আজকে 15ই মে, এবং বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক এই ধর্মঘটটি ডাকা হয়েছে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে। এবং এখানে তাদের প্রধান দাবির ক্ষেত্রে তারা বলছেন যে নীতিমালায় যেসব নীতিমালা রয়েছে, সরকারের বাণিজ্য নীতিমালা, সেখানে বৈষম্য এবং যে আইনটি রয়েছে ভোক্তা অধিকার আইন, সেটির অপপ্রয়োগ করা হচ্ছে বারবার, যে কারণে তারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসার পরে আজকে এই ধর্মঘটের কাছে উপস্থিত হয়েছেন। আমি এখন আসলে আমার সাথে এখন রয়েছেন বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। আমরা এখন আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি, আসলে এই ধর্মঘটের পূর্বাপর সম্পর্কে তার কাছে একটু জানতে চাই। জনাব জাকির হোসেন, আপনাকে ধন্যবাদ। এবং আপনি যে ধর্মঘটটি আপনারা ডেকেছেন, আসলে এর পেছনের কারণটা কি ছিল? ধন্যবাদ আপনাকে এবং সময় টিভিকে। আমরা আসলে এটা স্পষ্ট যে বাংলাদেশের সুপারমার্কেট কালচারটা আসলে ধীরে ধীরে গড়ে উঠছে, একেবারে নবীন। বাট আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যাতে করে ভোক্তাদের কাছে আমাদের এই সুপারমার্কেটে অন্তত মানে পিওর ফুড, নিরাপদ খাদ্যটি যেন পৌঁছানো যায়, এটার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। ইতিমধ্যে বাংলাদেশে পিওর ফুড অ্যাক্ট হলো মাত্র কিছুদিন হয়। আমরা এই পিওর ফুড অ্যাক্ট হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছি যাতে করে ক্রেতার সাধারণ একটি পণ্য যথাযথভাবে ক্রেতার কাছে পৌঁছে। আমি একদিকে দিই যেমন বিক্রেতা, এট এ টাইম আমি আবার ক্রেতাও বটে। আমি, আমার সন্তানরা, আমার ছেলেমেয়েরা এই পণ্যগুলো খায়, তাহলে নিশ্চয়ই আমি ভেজাল পণ্য সুপারমার্কেট থেকে কিনে খাবো না, এটা খুব স্বাভাবিক। একটু সংক্ষেপে বলবেন যে আপনাদের এই ধর্মঘটটা বা আন্দোলনটার এর পরবর্তীতে আপনারা কি করবেন, বা সরকারের সাথে আপনাদের কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা? হ্যাঁ, আমরা সরকারের সাথে আমরা অলরেডি ইতিমধ্যে পিওর ফুড অ্যাক্টের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা হয়েছে যে আমরা এরই মধ্যে হয়তো খাদ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করব, বা এই সংশ্লিষ্ট যতগুলা রিলেভেন্ট অথরিটি আছে তাদের সাথে আমরা ইতিপূর্বেও বসছি, আবারও বসার জন্য আমাদের। আপনাকে ধন্যবাদ জাকির হোসেন। আমরা আপনার কাছে আবার আসবো আপনার পূর্বাপর সম্পর্কে একটু জানতে, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে আপনারা দেখছিলেন যে সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছিল যে নিরাপদ খাদ্য ভোক্তাদেরকে সরবরাহে, তারাও আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু ভুল ত্রুটির জন্য আসলে বেশি সাজা দেওয়া হচ্ছে, এরকম একটি মতামত আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তো ইমতিয়াজ, আমার কাছে সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক ডাকা ধর্মঘটের এই ছিল সবশেষ খবরাখবর। দর্শক, ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে সারা দেশের সুপার শপগুলোতে চলছে ধর্মঘট, আর সে খবরাখবর জানাতে ধানমন্ডির 27 থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। দর্শক, আমরা এর আগে কথা বলছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়ার সঙ্গে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশের কৃষি খাতে বাজেটের বরাদ্দ নিয়ে। স্যার, এর আগে আমরা যেমনটা বলছিলাম, আপনি বলছিলেন যে আসলে কৃষিতে আমরা অনেক বেশি পরনির্ভরশীলতা চলে এসেছে। তো আমরা জানি যে আমাদের হাইব্রিড যে বীজ কিংবা সার কীটনাশক, তার অনেকটাই আমরা কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। সেই জায়গাটায় কেন এখনো আমরা স্বনির্ভরতা অর্জন করতে পারছি না? আসলে হাইব্রিড তো কেবল একটি ফসলের নয়, হাইব্রিড আপনার ধানের রয়েছে, অনেক সবজির রয়েছে, ফলের রয়েছে। ফলে এই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আলাদা গবেষণার বিষয় রয়েছে। আপনি যিনি আম নিয়ে গবেষণা করেন তার এটি ক্ষেত্র, যিনি কলা নিয়ে গবেষণা করেন তার সেটি ক্ষেত্র। তার মানে এটা এমন নয় যে একটি ফল নিয়ে গবেষণা করলেই সকল ফলের ফলাফল পাওয়া যাবে, তা কিন্তু না। ফলে আমাদের হাইব্রিডের ক্ষেত্রে আমরা যদি বলি, ধানের ক্ষেত্রে বাংলাদেশে এখন কিন্তু হাইব্রিড বীজ তৈরি হচ্ছে, যদিও এর প্যারেন্ট লাইন আমরা নিয়ে আসতেছি চীন থেকে। কাজে আমাদের দেশে হাইব্রিড গবেষণাকে যদি জোরদার না করা যায়, আমরা যেটা প্রথমেই বলেছি যে গবেষণাতে বিনিয়োগ করতে হবে, তাহলেই পরে এই চীনের উপর আমাদের যে হাইব্রিড ধানের জন্য নির্ভরশীলতা সেটি হ্রাস পাবে। এর কিন্তু বিপদও আছে, কোনো কারণে যদি তারা আমাদেরকে এটা দিতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভারী বিপদ হবে। ফলে আমাদের নিজস্ব হাইব্রিড কর্মসূচিকে আরো জোরদার করতে হবে। আমাদের সবজির ক্ষেত্রে অনেক হাইব্রিড আগে বাইরে থেকে নিয়ে আসা হতো, কিন্তু প্রাইভেট সেক্টরে কিছু কিছু ব্রিডিং কাজ এখন শুরু করেছে নিজেরাই।
এবং বাংলাদেশে এখন সবজিরও অনেক হাইব্রিড বীজের জাত উদ্ভাবিত হচ্ছে, অর্থাৎ নতুন করে প্রাইভেট সেক্টর এই গবেষণাতে উদ্বুদ্ধ হচ্ছে এবং সেইটি তারা মূলত হাইব্রিড সেক্টরটা কি তারা কিন্তু ডিল করছে। আপনারা জানেন যে হাইব্রিডের বীজ প্রতি বছর বিক্রি করতে হয়, কেননা এটা পরের বছর লাগালে তার ফলন কিছুটা কমে যায়। ফলে ব্যবসায়িক দিক থেকে প্রতি বছর যেটি বিক্রি করা যায় সেটি লাভজনক। এই কারণে প্রাইভেট সেক্টরকেও কিন্তু আমাদের জোর দিতে হবে, কেননা তারাও দেশের এই অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে কিন্তু কাজ করবার চেষ্টা করছে। আরেকটা জিনিস, পিপিপি বলে যেই বিষয়টা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, কৃষিতে কিন্তু এই ধরনের কোনো পিপিপির বরাদ্দ বাজেটে নেই। আমরা দেখেছি 8-10টা সেক্টর এরকম টাকা রেখেছে। আমরা মনে করি আপনি যে পরনির্ভরশীলতার কথাটা বলেছেন, সেইটি যদি কমিয়ে আনতে হয়, একদিনে কমানো যাবে না, ধীরে ধীরে করতে হবে। সেক্ষেত্রে আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কৃষির ক্ষেত্রে অবশ্যই কিছু নজর দেওয়া দরকার এবং বাজেট বরাদ্দ রাখা দরকার এবং সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তাদের মধ্যে একটা কোলাবোরেটিভ ওয়ার্ক যদি আমরা করতে পারি, তাহলে পরে আমাদের হাইব্রিডের ক্ষেত্রে যে পরনির্ভরশীলতা সেইটি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে আমরা মনে করি। আমি আজকের এই সময়ের মাধ্যমে, সময় টিভির মাধ্যমে অবশ্যই বলবো যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কৃষিতে কিছু বরাদ্দ রাখার জন্য। স্যার, যেটা আমাদের পিপিপির আওতায় যে বরাদ্দটা রাখা হয় সাধারণত, সেখানে কৃষিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কি আপনি পরামর্শ দিচ্ছেন? জি জি, কারণ হলো যে আমরা জানি কমিউনিকেশন এবং আরো কিছু ক্ষেত্রে বরাদ্দ রেখেছে পিপিপিতে, কিন্তু কৃষির জন্য আলাদা কিন্তু কোনো বরাদ্দ পিপিপিতে নাই। ফলে আমাদের যেমন মার্কেট আমরা আলোচনা করছিলাম যে কৃষি বাজারজাতকরণের যে বিষয়টি, সেইটি কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গড়ে তোলা খুব ইজি হবে। কাজে সেইখানে যদি সরকারের কিছু বিনিয়োগ থাকে এবং প্রাইভেট সেক্টরের বিনিয়োগ এনে কোনো নীতিমালার মধ্যে দিয়ে যদি ডেভেলপ করা যায়, তাহলে পরে এই চেইনটাকে সহজেই ডেভেলপ করা সম্ভব। আর হাইব্রিডের যে কথাটা বললেন, যেহেতু আমি বলেছি হাইব্রিডের সবজির গবেষণা মূলত হচ্ছে এখন প্রাইভেট সেক্টরে বেশি, কাজেই প্রাইভেট সেক্টরকে পাবলিক সেক্টরের সঙ্গে মিলে যদি আমরা এক্ষেত্রে একটা ভালো কিছু আনতে চাই, তাহলে পিপিপিতে গবেষণার ক্ষেত্রেও একটা খাত রাখা যেতে পারে বলে আমরা মনে করি। বাজার ব্যবস্থাপনার কথা বলছিলাম। আমরা একটা বিষয় প্রতি বছরই খেয়াল করি যে কোনো একটি পণ্য যখন খুব বেশি উচ্চ ফলনশীল হয় কিংবা অনেক বেশি ফলন যখন হয়, ওই বছর ওই পণ্যের দামটা কমে যায়, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তী বছরে তারা সেই পণ্যটি উৎপাদনে নিরুৎসাহিত হয়ে যায়। স্যার, এই জায়গাটা আসলে সংশোধনের কি সুযোগ রয়েছে? বিষয়টা হলো যে কৃষকের উপর আমাদের কিন্তু নিয়ন্ত্রণ নেই, কৃষক কোন ফসলটা করবে এবং কৃষক মনে করে যে যেই ফসলটা এইবার একটু দাম বেশি, এর পরের বার কিন্তু তারা এটা বেশি করে মনে করে যে এইবার দাম বেশি হয়েছে, কিন্তু পরের বার যখন বেশি করে তখন আমার ডিমান্ডের চেয়ে যখন বিষয়টা বেশি হয়ে যায়, ন্যাচারালি বাজার তো পড়ে যায়। এখানে তো বাজার মনিটরিং করার কোনো ব্যবস্থা নেই, কিংবা এগুলো তো সংরক্ষণ করার উপায় নেই, কারণ পচনশীল দ্রব্য, যেমন আপনি ফল বলেন, শাকসবজি বলেন, মাছ বলেন, এগুলো তো অনেকদিন সংরক্ষণ করে রাখা কিন্তু খুবই কষ্টকর। ফলে আমরা মনে করি যেমন গুলালুর ক্ষেত্রে আমার দেশের চাহিদার বেশি কিন্তু গুলালু উৎপাদন হয়, কিন্তু সেই গুলালু তো আমি যদি রপ্তানি করতে না পারি এবং রপ্তানি যোগ্য গুলালু যদি আমি তৈরি না করি, তাহলে তো রপ্তানিও করা যাবে না। সেক্ষেত্রে আমার দেশের গোডাউনে এগুলো পড়ে থাকবে এবং এগুলো কিন্তু সারপ্লাস হবে। ফলে কোনো একটা বিশেষ ফসলের প্রতি বেশি জোর না দিয়ে আমাদের ডাইভার্সিফাইড ফসল গ্রো করার দিকে মনোযোগ দিতে হবে এবং সেইটা আমাদের পুষ্টির জন্যও কিন্তু খুব জরুরি। কাজেই সরকারের এখানেও একটা মেইন স্ট্রিমিং করার প্রয়োজন আছে, যে আমরা পুষ্টির বিষয়গুলোকে বিবেচনা করে আমরা ফসলগুলো আবাদ করার জন্য এবং ক্রপ ডাইভার্সিফিকেশন যেটি, সেটিতে বেশি করে জোর দেওয়া, যে 1, 2, 4, 5টা ফসলে নয়, আমাদের অনেক ফসলে জোর দিতে হবে। আরেকটা কথা, যে আমরা যে স্বনির্ভরতার কথা খাদ্যে বলছি, সেইটি মূলত আমাদের সিরিয়াল শস্যে, দানা শস্যে। আমাদের কিন্তু ডাল জাতীয় শস্যে আমরা এখনো শর্ট রয়েছে, আমরা তেল জাতীয় শস্য কিন্তু এখন শর্ট রয়েছে। ফলে আমাদের সেই দিকে কিন্তু মনোযোগ দিতে হবে। এমনকি শাকসবজির ক্ষেত্রেও আমাদের কিন্তু যা চাহিদা সেই তুলনায় শর্টেজ রয়েছে। ফলে আমাদেরকে বেশি জোর দিতে হবে যেই জায়গাগুলোতে শর্ট রয়েছে, যেখানে আমাদের লোকজন তাদের প্রতিদিনের খাদ্যের যা রিকোয়ারমেন্ট সেটা পাচ্ছে না, সেই জায়গাগুলোতে বেশি আমাদের নজর দেওয়া দরকার।
আরেকটা কথা আপনি বলছিলেন যে আমাদের যে কৃষি পণ্যের উৎপাদনের সঙ্গে সেগুলো সংরক্ষণের আসলে তেমন কোনো ব্যবস্থা নেই। আমরা একই সঙ্গে আমরা জানি যে যে পণ্যের যে বহুমুখী ব্যবহার অর্থাৎ কৃষি পণ্যের যে ভ্যালু এডিশন সেখানেও আসলে তেমন কোনো ব্যবস্থা নেই। সেই জায়গাগুলোতে কেন বিনিয়োগ হচ্ছে না, অথবা আমরা সংরক্ষণ করার জন্য তেমন ভালো কোনো ব্যবস্থা কেন করতে পারছি না? আমরা যদি বলি এই পচনশীল দ্রব্যের কথা, তাহলে সংরক্ষণের বিষয়টি শুরু হবে যেখানে কৃষক এনে জমা করে তার ফসল, সেখান থেকেই। এবং বিদেশে এবং খুব উন্নত দেশে নয়, এখন কিন্তু কুল চেম্বার রয়েছে এবং যে ট্রাকগুলো সেগুলো এমনভাবে তৈরি করেছে যার মধ্যে অন্তত 2-3 দিন পর্যন্ত সবজি ভালো থাকবে। কুল চেম্বার থাকে, সেই কুল চেম্বারে করে সবজি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তা আপনি যেখানে শুরু আমার সর্টিং হয় বাজারে, সেইখানের ব্যবস্থাটি দেখেন কত অপরিচ্ছন্ন। এবং সেখানেও কিন্তু সে যে এসে এটা সুন্দর করে রাখবে, গ্রেডিং করবে, প্যাকেজিং করবে, সেই ব্যবস্থাগুলো গড়ে তুলতে হবে আপনাকে। সারা বাংলাদেশে একসঙ্গে আমরা পারবো তা নয়, কিন্তু আমরা তো 15-20টা পয়েন্ট যেখানে সবচেয়ে বেশি সবজি এসে জমা হয়, সেই জায়গাগুলোকে কিন্তু এই পিপিপির কথা আমি বলছিলাম, এই উদ্যোগে অবশ্যই গড়ে তোলা সম্ভব। আর ভ্যালু এডিশনের যেটা বিষয়, সেটার কিন্তু টেকনোলজির কিছু বিষয় রয়েছে। সেটি তো ধরেন আপনি যখনই একটা ইমপ্রুভ করতে চাবেন, তার জন্য প্রসেসিং টেকনোলজি আপনার লাগবে। ফলে প্রসেসিং সেক্টরে আমাদের খুব বেশি উন্নতি হয়েছে, এ কথা বলার কোনো সুযোগ নেই। এইসব জায়গাতে অনেক বেশি ট্রাস্ট দেওয়া দরকার, পাবলিক এবং প্রাইভেট এই দুইটার সমন্বয়। স্যার, আমরা আপনার সঙ্গে একমত, এই বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নেবে এটা আমরা আশা করছি। স্যার, সময় স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের কৃষি ব্যবস্থা এবং কৃষি খাতে বাজেটে বরাদ্দ নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানের মোবাইল ব্যাংকিং কার্যক্রম ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতারণার জাল। গড়ে উঠছে নানা সিন্ডিকেট, এতে বাড়ছে গ্রাহক হয়রানি। এই অবস্থায় অর্থ লেনদেনে গ্রাহকদের আরও সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। পুলিশ বলছে এ ধরনের চক্র ধরতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তারিক হাসান আশিকের রিপোর্ট। ব্যাংকে গিয়ে অর্থ আদান প্রদানের ঝামেলা এড়াতে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক। সে সঙ্গে পাল্লা দিয়ে সক্রিয় হয়ে উঠেছে বেশ কিছু প্রতারক চক্র। ফোন কল বা খুদে বার্তার মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম কায়দায় গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এ চক্র। যে কোনো একটা বিকাশের দোকানে যে আপনার নিজের নাম্বারটা দিয়ে বলবেন, এই নাম্বারে ৩,৪০০ টাকা যখন বলবেন হ্যাঁ টাকাটা চলে গেছে, তখন আপনি তখন আমাদের সাইলেন্ট পজিশনে এসে মোবাইলটা হাত নিয়ে বলবেন যে আমি টাকাটা ভরে ফেলেছি। শুধু গ্রাহকই নয়, এ ধরনের প্রতারক চক্রের হাত থেকে রেহাই পাচ্ছেন না বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার এজেন্টরাও। ভুয়া SMS দিয়ে ওদেরকে বলছে যে 1950 টাকা আরো বেশি দোকানদার হিসেবে আপনার কাছ থেকে চলে গেছে, এখন আপনি টাকাটা একটু দিয়ে দেন। আমরা মোবাইলেও মাঝে মাঝে এরকম মেসেজ আসে যে 15,000 টাকা আইছে, তো আমি দেখি হ্যাঁ মেসেজ আইছে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা নাই। টাকা পাঠাইছি, আবার হেরা মেসেজ দিয়ে বলে যে ডাবল হয়ে গেছে, এই টাকাটা আমাদের এমনি আবারই করে দেন। মানে বিভিন্ন প্রতারণায় শিকার হচ্ছে বেশিরভাগই মানুষ। তাই অর্থ লেনদেনে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিলেন মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের এই মুখপাত্র। এই ক্ষেত্রে আসলে সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে গ্রাহকদের সচেতনতা। বিকাশের গ্রাহকদের ক্ষেত্রে বলবো তারা ইমিডিয়েটলি আমাদের 16247, যেটা আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার, সেখানে ফোন করে তার প্রতারণার বিষয়টি জানাবেন। অবশ্য এ ধরনের প্রতারক চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। যে ধরনের ক্রাইমের কথা আপনি বললেন, এগুলো আমাদের নজরে আছে এবং এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং গত কয়েকদিনে আমরা এ সংক্রান্তে কয়েকটা গ্রুপকে আমরা গ্রেপ্তারও করেছি এবং অনেক ভিকটিম আসতেছে, তারা এসে এই বিষয়গুলো শনাক্ত করতেছে যে এই অ্যামাউন্টটা বা এই বিষয়গুলো তারা করেছে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক প্রায় 3 কোটি, আর দৈনিক লেনদেনের পরিমাণ 600 কোটি টাকার বেশি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ডেটা ব্রেচ টুডেতে প্রকাশিত বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের হ্যাক হওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ট্রাস্ট ব্যাংক। প্রকাশিত গ্রাহক তথ্য যাচাই বাছাই করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। দেশের সাইবার নিরাপত্তার দুর্বলতা থাকার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন আইটি বিশেষজ্ঞরা। আইটি পরামর্শ নিয়োগের বিদেশি নির্ভরতা কমিয়ে দেশেই দক্ষ জনশক্তি তৈরির দিকে সরকারের নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব।
গেল শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক একটি ওয়েবসাইটে বলা হয় তুরস্কের একটি হ্যাকার দল বাংলাদেশের 3টি বাণিজ্যিক ব্যাংকের গ্রাহক তথ্য চুরি করেছে। বাংলাদেশ ছাড়াও নেপালের 2টি ব্যাংকের তথ্য চুরির কথাও বলা হয় সেখানে। ওয়েবসাইটটিতে বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের গ্রাহক তথ্য চুরির কথা বলা হলেও ট্রাস্ট ব্যাংক বলছে প্রকাশিত তথ্যের সঙ্গে ব্যাংকটির প্রকৃত গ্রাহক তথ্যের কোনো মিল পাওয়া যায়নি। আমাদের যে তথ্যগুলো ওনারা যে 2টা স্প্রেডশিটে দিয়েছেন সেটার মধ্যে আছে ইউজার আইডি, ইমেইল, এনক্রিপ্টেড পাসওয়ার্ড, এগুলো আমরা মিলিয়ে দেখেছি যেগুলো আমাদের সাথে মিলে না। অতএব আমরা এটা আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আমাদের ট্রাস্ট ব্যাংকের কোনো তথ্য কোনো জায়গায় কেউ চুরি করতে পারে নাই। এদিকে ব্যাংকিং খাতে একের পর এক সাইবার হামলার কারণে শুধু এ খাতই নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থেই দেশে শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন আইটি বিশেষজ্ঞরা। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আসলে আমাদের যে পরিমাণ প্রস্তুতি থাকা দরকার ছিল সেটা আমাদের ছিল না, যে কারণে আমরা এই বিপদগুলোতে আমরা পড়েছি। পর্যায়ক্রমে একটার পর একটা ঘটনা ঘটছে, অনেক বায়োমেট্রিক আধুনিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করছি, নানা ধরনের ডিজিটালাইজেশনের প্রসেস আমাদের চলছে। একই সঙ্গে সাইবার সিকিউরিটির জায়গাটা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং প্রত্যেকটা পদক্ষেপের ক্ষেত্রে এই নিরাপত্তার জায়গাটা যদি আমরা সঠিকভাবে বিবেচনায় এনে আমরা যদি সেটা ইমপ্লিমেন্ট না করি তাহলে কিন্তু আমাদের আসলে আরো অনেক ধরনের ঝুঁকির মুখে হব। ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা পরীক্ষা করতে নিয়মিত সাইবার অডিট করারও পরামর্শ দিলেন তিনি। আর ব্যাংকগুলো বলছে দেরিতে হলেও সচেতন হচ্ছেন তারা। রাষ্ট্রীয়ভাবে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন যে আমাদের দেশের নিরাপত্তা অবকাঠামো কেমন হবে। নিরাপত্তা বাইরে থেকে যতই কেনেন, যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে কিন্তু আপনি নিরাপদ নয়। যে আমরা আইটি অডিটরও নিয়োগ করতেছি যাতে এইসব বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি। সেই সঙ্গে তুরস্ক ভিত্তিক হ্যাকার দল বোস কাটলার বা গ্রে উলসের বরাত দিয়ে প্রকাশিত গ্রাহক তথ্য নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মনে করেন ট্রাস্ট ব্যাংকের এই কর্মকর্তা। আমরা অত্যন্ত সুরক্ষিত আছি এবং অত্যন্ত অ্যালার্ট। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। 30 জুনের মধ্যে সব পোশাক কারখানার ডাটাবেজের আওতায় না এলে প্রাতিষ্ঠানিক সেবা বন্ধ করে দেবে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমএ। গতকাল বিজিএমএ ভবনে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। এখন পর্যন্ত 1450টি কারখানা বিজিএমএর ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ঋণে উচ্চ সুদসহ বিভিন্ন সমস্যার পরও চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত পোশাক রপ্তানিতে 10% প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধি আরও বাড়াতে আগামী বাজেটে 10% হ্রাসকৃত কর হার 5 বছরের জন্য বৃদ্ধি, রপ্তানি সহায়ক সেবায় ভ্যাটমুক্ত রাখা, কমপ্লায়েন্স কারখানার জন্য আমদানিকৃত পণ্য শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে বিজিএমএ। যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিবে তাদেরকে এই ডাটাবেসের আওতায় 30 জুনের মধ্যে আসতে হবে। আমরা মনে করি যে আমরা অবশ্যই ভ্যাটের আওতামুক্ত এই ইন্ডাস্ট্রিটা থাকা উচিত। তৈরি পোশাক শিল্পের জন্য 10% হ্রাসকৃত হারে করারোপের মেয়াদ আগামী 5 বছরের জন্য বৃদ্ধি করা, 35% হারে কর্পোরেট ট্যাক্স দিয়ে কোনো ইন্ডাস্ট্রি করে কোনো অবস্থায় আমাদের এই গার্মেন্টস সেক্টর অন্ততপক্ষে ইনভেস্টমেন্ট হবে না। রপ্তানি সহায়ক সেবাগুলো ভ্যাটমুক্ত করার জন্য অনুরোধ করছি। বিদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে নতুন নীতিমালা করার দাবি জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানান তারা। এর সঙ্গে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ভ্যাট পরিশোধে বিদ্যমান নীতির পরিবর্তনের দাবি জানান তারা। এছাড়া অনেক কেবল অপারেটর অনুমোদন ছাড়াই বিজ্ঞাপন ও নাটক প্রচার করছে বলেও তারা অভিযোগ করেন। এ সময় আগামী 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হলে বেসরকারি টেলিভিশন মালিকদের অনেক দাবি পূরণ হবে বলে জানান এনবিআর এর চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান। বর্তমানে যেহেতু আমরা এমডিজি থেকে এসডিজিতে যাচ্ছি, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ হচ্ছে একবার উন্নয়নের প্রথম কথা। এবারের বাজেট কিন্তু আমরা কিছু নীতিমালার ভিত্তিতে করছি। প্রথমে হচ্ছে যে আমরা রাজস্বের যোগান দিব, আমরা সমতা ও ন্যায্যতা এটা এনশিওর করব। আমাদের ভ্যাট আইন যেটা বাস্তবায়িত হবে, এই আইনের আওতায় আপনারা যেসব বিদ্যমান জটিলতার কথা বলছেন অনেকগুলোই নিষ্পন্ন হয়ে যাবে। এদিকে নতুন আইনে 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে আগামী 25শে মে রাজধানীর সব দোকানপাট 1 ঘন্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরাম সংবাদ সম্মেলন করে 25শে মে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। মূসক আইনে বিদ্যমান
নিবন্ধন গ্রহণ করে বার্ষিক ভিত্তিতে প্যাকেজ ভ্যাট পরিশোধনের ক্ষেত্রে বিধান করার দাবি জানান ব্যবসায়ীরা। 15% কর আরোপের কারণে পণ্যের দাম বাড়লে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করেন ব্যবসায়ীরা। এই আইন বাস্তবায়ন হলে 4% ভ্যাট নিচ্ছে, সেখানে চলে যাবে সরাসরি 15%, এবং গ্যাসের বিলও 15% চলে যাবে 5% থেকে। সুতরাং আমাদের আর কোনো জায়গা থাকবে না। আগামী 25 তারিখ সারা ঢাকা শহরের দোকানপাট যার যার অবস্থানে বন্ধ রেখে আমরা 1 ঘন্টা কর্ম বন্ধ রেখে রাস্তায় মানববন্ধন করব। পর্যটন শিল্পের স্বার্থে এবং বিনিয়োগ সুরক্ষায় আবাসিক এলাকা থেকে হোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফেডারেশন অব হোটেল, গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল গুলশানে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানান। সংগঠনের সভাপতি শাহ আলম বলেন, কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে যখন গুলশান বনানী এলাকায় আবাসিক হোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট গড়ে তোলা হয় তখন রাজউক বাধা দেয়নি, অথচ কোনো আলোচনা ছাড়াই যানজটের অজুহাতে 6 মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে সরে যেতে বলা হয় সরকারের স্ববিরোধী সিদ্ধান্ত। এই ব্যবসায় ধরন পুরোপুরি আবাসিক দাবি করে তিনি বলেন, এতে কোনো যানজট বা পরিবেশ দূষণ হয় না। পর্যটন শিল্পে অবদান ও 10 লাখ পরিবারের বেঁচে থাকার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। হাজার হাজার কোটি কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, গভর্নমেন্টের রাজুক আছে। রাজুক যখন আমরা এই হোটেল করছি, রেস্টুরেন্ট করছি, গেস্ট হাউস করছি, তখন কেউ এসে আমাদেরকে বাধা দেয় নাই, বলাও নাই যে আপনারা এটা করতে পারবেন না। এখন কেন আমরা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আমরা কোথায় যাব? এই স্থাপনাটা কোথায় নিয়ে যাবে? তার কাছে আমাদের বিনীত অনুরোধ রইল যে আমরা যে অবস্থায় আছি আমাদের সাথে বৈশা পরিবর্তন করে একটা নীতিমালা গ্রহণ করার জন্য। উপকূলীয় জেলা বরগুনায় কমেছে সূর্যমুখী ফুলের আবাদ। গত বছরের তুলনায় এবছর প্রায় 100 হেক্টর জমি কম আবাদ হয়েছে। কৃষকরা বলছেন, ফলন ভালো হলেও সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদন ও শোধন কষ্টসাধ্য হওয়ায় আবাদ কমিয়েছেন তারা। এসএম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। গত বছর বরগুনার কৃষি জমিগুলোতে একরের পর একর সূর্যমুখীর ক্ষেত দেখা গেলেও এবছর চিত্রটা কিছুটা ভিন্ন। কৃষকরা খণ্ড খণ্ড জমিতে চাষ করছেন সূর্যমুখীর, অনেকেই ফেলে রেখেছেন জমি অথবা চাষ করছেন ডালের। তাদের অভিযোগ, সূর্যমুখীর ফলন অন্য ফসলের তুলনায় ভালো হলেও এর বিচি থেকে উৎপাদিত তেল শোধনাগার না থাকায় তেল সংশোধন করা যাচ্ছে না। তাই এবছর পরিবারের যতটুকু তেল দরকার সে অনুযায়ী চাষ করেছেন কৃষকরা। এবছর তো কম করছি, কারণ এটা মেশিন নাই, ভাঙান যায় না। যেটা হয় সেইটা মনে করেন আমাদের খাবারই হয়, কিন্তু বেচার মতন কোনো রাস্তা নেই এখানে, এটা সীমিত লাভ। জেলা কৃষি বিভাগের কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ে সমস্যার বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। এখন তৈল শোধনের ব্যাপারে আমাদের যে ডিপার্টমেন্ট আছে এখানে কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেই। আমরা এটা মন্ত্রণালয়েও বলেছি যে এই তৈল শোধনের ব্যবস্থা নেওয়ার জন্য এখনো কিন্তু বাংলাদেশে মানে একটা মাত্র রিফাইনারি কোথায় যেন হয়েছে, সেটাও পরীক্ষামূলক পর্যায়ে। এটা ভবিষ্যতে হয়তো যদি এর উৎপাদন বাড়ে তা সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে বলে আমি আশা করি। গত বছর বরগুনা জেলায় 1,500 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছেন কৃষকরা, আর এবছর 1400 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে দেশটির অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে বলে আবারও সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। লন্ডনে এক সংবাদ সম্মেলনে এমন মনোভাব প্রকাশ করেন IMF এর প্রধান ক্রিস্টিন লাগার্ড। এ সময় তিনি আরও বলেন, ব্রিটেন ইউর সদস্যপদ ত্যাগ করাটা দেশটির জন্য ইতিবাচক নয়। এমনকি ব্রেক্সিট হলে ব্রিটেন সাময়িক মন্দার মধ্যে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে ব্রিটেনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তবে ব্রিটিশ চ্যান্সেলর জর্জ অসবর্ন জানান, ব্রিটিশরা এ ব্যাপারে পরিষ্কার ধারণা রাখেন। হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $8,100 কোটি চুরির পর আবারও এমন ঘটনা ঘটতে পারে বলে গত মাসে বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সতর্ক করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক আন্তঃব্যাংকিং লেনদেন কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান সুইফট।
সম্প্রতি সুইফটের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় তাদের মেসেজিং সিস্টেমে কোনো ফাঁকফোকর নেই। হ্যাকাররা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা খুঁজে বের করে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তাই গ্রাহক প্রতিষ্ঠানগুলোকে তাদের পেমেন্ট, মেসেজিং পরিবেশ এবং ই ব্যাংকিং চ্যানেলগুলোর বিষয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেয় সুইফট। 200 দেশের প্রায় 11,000 প্রতিষ্ঠান সুইফটের মাধ্যমে মেসেজিং সার্ভিস ব্যবহার করে। 2014-তে তাদের নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বব্যাপী প্রায় $2,560 কোটি লেনদেন হয়েছে। Cybersecurity specialist includes the FBI and the Bank of England and a whole lot more. Don Smith from Dell Secure Trojans Game Over Zeus is spread using দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে মেধাস্বত্ব সংরক্ষণ নীতির অনুমোদন দিয়েছে ভারত সরকার। দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, এর ফলে এখন থেকে উদ্যোক্তাদের জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ হবে। আগামী মাসেই ট্রেডমার্ক অফিসের আধুনিকায়ন করা হবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন সুবিধা চালু হবে। ভারতে কপিরাইট আইন চালু থাকলেও তার সীমিত কয়েকটি সেক্টরের জন্য বহাল থাকায় মেধাস্বত্ব নীতি প্রণয়ন করতে হয়েছে সরকারকে। এর ফলে নতুন উদ্ভাবিত পণ্যগুলোর মালিকানা চুরি হওয়ার প্রবণতা কমবে বলেও মনে করেন ভারতের অর্থমন্ত্রী। মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় USTR এর এক প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারতে মেধাস্বত্ব চুরির প্রবণতা সবচেয়ে বেশি। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা এখন পর্যন্ত সকাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে প্রধান তিনটি সূচক রয়েছে, তিনটি সূচকই কিন্তু আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। আমরা যদি প্রথমে ঢাকা স্টক এক্সচেঞ্জের DSE-X ইন্ডেক্সের অবস্থা দেখি, তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় 7 পয়েন্টের মতো কমেছে এবং অবস্থান করছে 4,290 পয়েন্টে। একই ধারা অব্যাহত রয়েছে DSE-S ইন্ডেক্সে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্ট কমেছে এবং অবস্থান করছে 1,053 পয়েন্টে এবং DSE-30 ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্ট কমেছে এবং অবস্থান করছে 1,664 পয়েন্টে। আমরা যদি এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি দেখি, তাহলে 73 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং দর বাড়ার তালিকায় দেখতে পাচ্ছি প্রায় 68টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং দর কমেছে 144টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত রয়েছে 43টি প্রতিষ্ঠানের। অর্থাৎ অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু আমরা দর নিম্নমুখী প্রবণতায় দেখতে পাচ্ছি। আমরা যদি টপ 20 শেয়ারের তালিকাটা একবার দেখে নিই, তাহলে 1 নম্বরে অবস্থান করছে লিন্ডি বিডি। এটি 1,453 পয়েন্টে সর্বশেষ 53 টাকায় সর্বশেষ লেনদেন হয়ে অবস্থান করছে 1 নম্বরে এবং এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 1,549 টাকায় সর্বোচ্চ দর উঠেছে। যদিও এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 1,450 টাকায় সর্বনিম্ন দরে বিক্রি হয়েছে। তালিকার 2 নম্বর রয়েছে ডরিন পাওয়ার। এটি 59 টাকা 30 পয়সা নিয়ে সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 59 টাকা 50 পয়সা। যদিও এই প্রতিষ্ঠানটি 55 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। তালিকার 3 নম্বরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এটি রয়েছে তালিকার 3 নম্বরে এবং এই প্রতিষ্ঠানটি অবস্থান করছে 162 টাকা লেনদেন নিয়ে সর্বশেষ জায়গায় যে লেনদেন হচ্ছে, তাতে আমরা দেখতে পাচ্ছি 162 টাকা 40 পয়সা এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। আমরা তালিকার 4 নম্বরে দেখতে পাচ্ছি বাংলাদেশ BBS রয়েছে। এটি 36 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানটি 36 টাকা 20 পয়সায় সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি। যদিও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বনিম্ন লেনদেন হচ্ছে 34 টাকা 90 পয়সায়। তালিকার 5 নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফিনান্স। এই প্রতিষ্ঠানটি 30 টাকা 20 পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 31 টাকা এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর। যদিও প্রতিষ্ঠানটি 29 টাকা 70 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। আমরা যদি তালিকার 6 নম্বরে দেখি, তাহলে সাপোর্ট লিমিটেড রয়েছে তালিকার 6 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 39 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর 41 টাকায় 1 পয়সায় এবং এই প্রতিষ্ঠানটি 38 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। মিথুন নিট রয়েছে তালিকার 7 নম্বরে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 60 টাকা 40 পয়সা নিয়ে সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা এই প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি 61 টাকা 90 পয়সা। যদিও প্রতিষ্ঠানটি 59 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। মোবিল যমুনা বিডি রয়েছে তালিকার 8 নম্বরে। প্রতিষ্ঠানটি 105 টাকা লেনদেন হচ্ছে 4 টাকা সর্বোচ্চ দর নিয়ে এবং এখন পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি 106 টাকা 70 পয়সা। যদিও প্রতিষ্ঠানটি 105 টাকা
20 পয়সায় 105 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। আমরা তালিকার 9 নম্বরে দেখতে পাচ্ছি এফিকি ডিল, এটি তালিকার 9 নম্বর অবস্থান করছে 24 টাকা 50 পয়সা নিয়ে, এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 25 টাকা, এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 24 টাকা 10 পয়সা। বিএসআরএম লিমিটেড রয়েছে তালিকার 10 নম্বরে, প্রতিষ্ঠানটি 136 টাকার সর্বশেষ লেনদেন নিয়ে অবস্থান করছে, এবং এখন পর্যন্ত 138 টাকা 50 পয়সা এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দরে আমরা দেখতে পাচ্ছি। 135 টাকায় প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। বেক্সিমকো রয়েছে তালিকার 11 নম্বরে, প্রতিষ্ঠানটি 23 টাকা 20 পয়সা সর্বশেষ দর নিয়ে, এবং এখন পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি 23 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর উঠেছে, যদিও প্রতিষ্ঠানটি 22 টাকা 70 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। বেক্সিমকো ফার্মা এর পরের অবস্থানে রয়েছে, এবং এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 82 টাকা 10 পয়সা, এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 80 টাকা 10 পয়সা। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এমনটাই। আমরা এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি, তাতে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এরকম। দর্শক, আবার জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। ভেজাল বিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগে সারা দেশের চেইন শপগুলোতে ধর্মঘট চলছে। নীতিমালা বৈষম্য ও আইনের অপপ্রয়োগ বন্ধের দাবি। এবারে বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর দাবি গবেষকদের। দুর্নীতি রোধে ই মার্কেট গড়ে তোলার পরামর্শ। মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতারণার জাল, বাড়ছে গ্রাহক হয়রানি, লেনদেনে সচেতন হওয়ার পরামর্শ। এবং গত বছরের তুলনায় এবার বরগুনা জেলায় কমেছে সূর্যমুখী ফুলের আবাদ। তেল উৎপাদন ও শোধন কষ্টসাধ্য হওয়ায় আবাদ কমিয়েছেন কৃষকরা। এ ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।